বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। তবে তার আগে তারা জমিয়েছে নাটক, আরও একবার নিয়েছে তারা স্নায়ুর পরীক্ষা, আরও একবার নিজেরা দিয়েছে তারা স্নায়ুর পরীক্ষা। শেষমেশ ম্যাচটাকে তারা ঝুলিয়ে এরপরে এক্সট্রা টাইমে গিয়ে নাটক তারা জমিয়েছে। নাটক জমিয়ে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন এখনও টিকে আছে। বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের সেমিফাইনালে, কিন্তু তার আগে বিশ্ব চ্যাম্পিয়নরা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছে। এবার তাদের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। তবে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের এই নাটকীয় ম্যাচে যা আপনি দেখেছেন, যা আপনি মিস করে গেছেন, তার সব কিছুই 5 পয়েন্টে না বললে হবে কি করে। চলুন আমরা শুরু করি। নাম্বার 1, আর্জেন্টিনার লাকি স্কেপ আর্জেন্টিনার চলছেই। এই নিয়ে মাত্র তৃতীয় ম্যাচে 120 মিনিট আর্জেন্টিনাকে খেলতে হলো। নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা যা ঘটিয়েছিল, এই ম্যাচেও আর্জেন্টিনা 120 মিনিট পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে গেল এবং এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনাকে স্বস্তি ফেরালেন জুলিয়ান আলভারেজ। এরপরে লাউতারো মার্তিনেজ কাজটাকে করলেন সহজ। জুলিয়ান আলভারেজ বিশ্বকাপে গোল পাচ্ছিলেন না এবং এমন সময় তিনি এমন গোল করলেন, সেটা জুলিয়ান আলভারেজের মেধার কথা জানান দিল। জুলিয়ান আলভারেজ এই দলে কত বড় জরুরি ফুটবলার সেটা জানিয়ে দিয়ে গেল। আলভারেজের ওই গোলটায় কিছুটা অবদান আর্জেন্টিনার হয়ে বদলি নামা হুয়ান মানুয়েল লোপেজের, যাকে নামানোর পরে আর্জেন্টিনা একজন সেন্টার ফরওয়ার্ডকে বক্সের ভেতরে রেখেছিল। ওই উচ্চতার সেন্টার ফরওয়ার্ড বক্সের ভেতরে রাখলে সুবিধা দেয় অনেক সময়, এবং তিনি এই যারা আর্জেন্টিনা দলে খেলেন, মানে লাউতারো বা আলভারেজ অথবা লিওনেল মেসি, তাদের চেয়ে ঢের পিছিয়ে তিনি খেলেন ব্রাজিলিয়ান লিগে। সেই ব্রাজিলিয়ান লিগের ফুটবলারকে দলে রেখেছিলেন লিওনেল স্কালোনি, কারণ তিনি আসলে যার কথা ভেবেছিলেন তিনি তাকে নেবেন, এই বিশ্বকাপে নিয়ে আসবেন, সেই স্ট্রাইকার ইনজুরির কারণে যিনি স্ট্রাসবুর্গের হয়ে খেলেন বিশ্বকাপ অবধি জায়গা করতে পারেনি। সেই হুয়ান মানুয়েল লোপেজ বক্সের ভেতর থেকে বল যখন কুড়িয়ে পেলেন, তার আগে অবশ্য লিওনেল মেসির সাহায্য আর্জেন্টিনার প্রয়োজন হয়েছিল। মেসি একটা শট করলেন, কোবেল সেটা সেভ করার পরে বল গেল বক্সের বাইরে এবং বল আনতে গেলেন ওখানে হুয়ান মানুয়েল লোপেজ। তিনি যখন গেলেন, তার সঙ্গে তিনি সুইজারল্যান্ডের আরও দুজন সেন্টার ব্যাককে ড্র্যাগ করে নিয়ে গেলেন। সাধারণত যা হয় আর কি, যে সেন্টার ফরওয়ার্ড যখন একজন টার্গেট ম্যান বক্সের ভেতরে সবসময় তার প্রেজেন্স থাকে, তার সঙ্গে ডিফেন্ডাররাও থাকেন, এবং যেহেতু তিনি বদলি নেমেছেন, তাকে নিয়ে হয়তো সুইজারল্যান্ডের সেইভাবে পড়াশোনাও হয় নাই। তিনি গিয়ে বলটা শুধুমাত্র আলভারেজকে পাস দিয়েছিলেন এবং ফাইনালি আর্জেন্টিনা বক্সের বাইরে থেকে একটা শুটিং অপরচুনিটি পেল। যে স্পেসটা তৈরি হয়েছিল সেখান দিয়ে আলভারেজ বলটা যখন জালে চড়ালেন, আর্জেন্টিনা তখন জানলো যে তাদের বুকের ওপর থেকে পাথর সরে গেছে এবং আর্জেন্টিনা 10 জনের সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে। ওই গোলটা আলভারেজের এই বিশ্বকাপের প্রথম গোল, আলভারেজের বিশ্বকাপের শেষ গোল ছিল সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে। অর্থাৎ এক সেমিফাইনাল থেকে আরেক সেমিফাইনালের আগে গিয়ে আপনি অবশেষে আলভারেজের কাছ থেকে গোল দেখলেন। এই বিশ্বকাপে ইনজুরি নিয়ে এসেছিলেন আলভারেজ, অন অ্যান্ড অফ খেলছিলেন, গত কয়েকটা ম্যাচে তিনি স্টার্ট করছিলেন, কিন্তু গোল আর তার পাওয়া হচ্ছিল না। ফাইনালি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে লাউতারো মার্তিনেজের সঙ্গে তিনিও গোলের খাতায় নাম লিখালেন, আর লাউতারো মার্তিনেজ গিয়ে পরে আরও একটা গোল যোগ করলেন। ওই গোলটাও আর্জেন্টিনার দরকার ছিল বলেই মনে হচ্ছিল। সুইজারল্যান্ড যখন আরও একবার পিছিয়ে গেল, তারপরে তারাও আরও একবার আক্রমণ করছিল, কারণ মরণ কামড় দেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই, তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। কিন্তু তারপরে আইসিং অন দ্য টপ হয়ে এলো লাউতারো মার্তিনেজের ওই গোলটা, যেটা নিশ্চিত করে দিল যে না, আর্জেন্টিনা আর পা হড়কাচ্ছে না, তারা 120 মিনিট পরেই চলে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু আর্জেন্টিনার এই যে লাকি স্কেপ, এটা আসলে আর কতদিন চলবে কথা হচ্ছে সেটা। কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা কোনো মতে বেঁচে গিয়েছিল 3-2 গোলে, যেটা আত্মঘাতী গোল হিসেবে কাউন্ট হয়েছিল। এরপরে আর্জেন্টিনা খেললো মিশরের সঙ্গে, যেখানে শেষের ঝড়ে আর্জেন্টিনাকে ম্যাচটা বের করতে হলো, এবং এই জায়গায় যখন সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হলো, তারপরও আর্জেন্টিনা গোল কিছুতেই করতে পারছিল না। আর্জেন্টিনা শুরুতে এগিয়ে গিয়েছিল, তারপরও আর্জেন্টিনার কাছে ম্যাচের কন্ট্রোল ছিল না। বল পজিশন নিয়ে আর্জেন্টিনা খেলতে পছন্দ করে, কিন্তু ম্যাচের এমন ফেজ গেছে যখন সুইসরা ম্যাচ কন্ট্রোল করেছে। আর্জেন্টিনার ভাগ্য অবশ্য ভালো যে সুইজারল্যান্ডের ফুটবলাররা ওইভাবে তাদের ফিনিশিং টাচটা খুঁজে পান নাই, নইলে আর্জেন্টিনার জন্য হয়তো বিপদ আরও বাড়তেই পারত। এবং আর্জেন্টিনা ফাইনালি তারা এই কোয়ার্টার ফাইনালে অনেক নাটক জমিয়ে তারপরে গেছে সেমিফাইনালে। মানে নকআউট পর্বের ম্যাচ যেন নাটক না জমিয়ে লিওনেল স্কালোনি দল জিততেই জানে না, এরকম একটা অবস্থা এখন হয়ে
হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। টার্নিং পয়েন্ট হতে পারে এটা অনেকেই ধরতে পারেন, সেটা যেটা রেড কার্ড। কেন? ব্রিল এমবোলো দেখেছিলেন রেড কার্ড এবং আর্জেন্টিনা সেখান থেকে বড় একটা অ্যাডভান্টেজ পেয়েছে। রেফারিং নিয়ে তো আসলে কত কথা ম্যাচের আগে পরে, সেই মিশর ম্যাচ থেকে শুরু হয়েছে অথবা তারও আগে থেকে, কিন্তু মিশর ম্যাচে সেই আলোচনাটা একেবারে তুঙ্গে পৌঁছে গেছে। এবং আজও যখন ব্রিল এমবোলো রেড কার্ড দেখেছেন, তারপরে এসে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলে গেছেন এই রেড কার্ডটার কোনো প্রয়োজন ছিল না এবং ওইটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই রেড কার্ডের আগে সুইজারল্যান্ড ম্যাচে ফিরেছিল এবং ম্যাচে যে তারা ফিরেছিল সেটা ডিজার্ভিংলি তারা ফিরেছিল, কারণ আর্জেন্টিনার এগেন্সে তারা একের পর এক আক্রমণ করে যাচ্ছিল এবং আর্জেন্টিনার কপাল পড়েছিল আরও একবার সেই রাইট সাইড দিয়ে, যেখানে তারা ডিফেন্ডিংয়ের দুর্বলতা প্রতি ম্যাচেই শো করছে। সেকেন্ড হাফে যখন আর্জেন্টিনার ম্যাচটা গুছিয়ে নেওয়ার কথা, সেই সময় সুইজারল্যান্ডই বরং একের পর এক আক্রমণ করে গেছে। এনদয় শট করেছেন, লিসান্দ্রো মার্তিনেজ একেবারে বুক পেতে দিয়ে সেটা ডিফেন্ড করেছেন। এরপরে এমিলিয়ানো মার্তিনেজকে কয়েকবার সেভ করতে হয়েছে এবং তারপর গিয়ে অবশেষে এমি মার্তিনেজের প্রতিরোধ ভেঙেছে যখন এনদোয়ে কোনাকুনি শটে বল জড়িয়েছেন জালে। তখন মনে হলো যে না, সুইজারল্যান্ড ম্যাচে ফিরেছে, কিন্তু তারপরেই সেই রেড কার্ড কাণ্ড, যেটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট এখন ধরা হচ্ছে। কি ঘটেছিল? আসলে যা ঘটেছিল, সেখানে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস এবং পারেদেসের সঙ্গে সামনে ছিলেন ব্রিল এমবোলো। প্রথমে ওই ঘটনার কারণে পর্তুগিজ রেফারি পিরেনহো তিনি ইয়েলো কার্ড দেখিয়েছিলেন লেয়ান্দ্রো পারেদেসকে। কিন্তু ভিএআরের যে নিয়ম, যে আপনি যদি কোনো মিস্টেকেন আইডেন্টিটি ঘটান, রেফারি যদি মাঠে ঘটায়, তাহলে সেখানে ভিএআর ইন্টারভিন করবে। মানে ইয়েলো কার্ডে কিন্তু ভিএআর ইন্টারভিন করার কথা নয়। ইয়েলো কার্ডে তখনই ভিএআর ইন্টারভিন করবে যখন ওটা সেকেন্ড ইয়েলো কার্ড হবে। এবার একটু ভিএআর থেকে আমরা আসি। ভিএআর মোটামুটি 4টা জায়গায় ইন্টারভিন করতে পারে। একটা হচ্ছে প্রতি গোলে, যে কোনো গোল তারা রিভিউ করে। 2 নম্বরটা হচ্ছে রেড কার্ডে গেল। 3 নম্বরটা হচ্ছে এই 4টার ভেতরে একটা, সেটা হচ্ছে এই মিস্টেকেন আইডেন্টিটি। এই মিস্টেকের আইডেন্টিটিটা কি? যেহেতু পারেদেসকে একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে, এরপরে ভিএআর থেকে জানা গেল যে ওই ইয়েলো কার্ডটা আসলে লিয়ান্দ্রো পারেদেসের দেখার কথা নয়। যখন লিয়ান্দ্রো পারেদেস একটা হলুদ কার্ড দেখলেন রেফারির কাছ থেকে, তারপরে ওই সিদ্ধান্ত গেল ভিএআরে, কারণ ব্রিল এমবোলো ডাইভ মেরেছেন বলেই ভিএআর থেকে জানানো হয়েছে রেফারিকে। এরপর রেফারিকে বলা হয়েছে যে তুমি সাইড স্ক্রিনে গিয়ে ব্যাপারটা দেখতে পারো, এবং তিনি স্ক্রিনের ওখানে গেলেন, গিয়ে তিনি দেখলেন। দেখার পর দেখা গেল যে পরিষ্কারভাবে ব্রিল এমবোলো সেখানে ডাইভ দিয়েছেন। এখন ডাইভ মারলে হলুদ কার্ড দেখানোর একটা নিয়ম ফুটবলে প্রচলিত আছে। যেহেতু ব্রিল এমবোলো এর আগেই হলুদ কার্ড দেখে ফেলেছেন, তাই ওই জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখানোর পরে মিস্টেকেন আইডেন্টিটির কারণে ওই হলুদ কার্ডটা রেফারিকে সরাতেই হবে, এবং রেফারি সরিয়ে সেই হলুদ কার্ডটা পরে গিয়ে দেখিয়েছেন ব্রিল এমবোলোকে, এবং এমবোলো পরে গিয়ে ওই ডাইভ মারার অপরাধে লাল কার্ড দেখে, অর্থাৎ 2 হলুদ কার্ডে লাল কার্ড, সেটা দেখে তিনি মাঠ ছেড়েছেন। মুরাত ইয়াকিনের কথা হচ্ছে যে ম্যাচের এমন একটা পরিস্থিতিতে, এমন একটা জায়গায় ওই ডাইভটা হয়েছে, ডাইভ নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, ওখানে রেফারি হলুদ কার্ড না দেখালেও পারতেন। এটা হচ্ছে তার আলোচনা। কিন্তু নিয়ম বলে যে ডাইভ যদি আপনি দিয়ে থাকেন, আপনি যদি একটা ফাউল টানার চেষ্টা করেন, তাহলে আপনি ওখানে একটা হলুদ কার্ড দেখবেন, এবং ন্যায়সঙ্গতভাবেই নিয়ম অনুযায়ী সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখেছিলেন ব্রিল এমবোলো। সেটা খুব স্বাভাবিকভাবে সুইজারল্যান্ডের পছন্দ হওয়ার কোনো রকম কোনো কারণ নাই। যেটা হতে পারতো তাদের পক্ষে, সেটা গেছে পুরোপুরি তাদের বিপক্ষে। এটা আসলে ব্রিল এমবোলোর এক ধরনের বোকামি। আপনি যখন অলরেডি একটা হলুদ কার্ড দেখেছেন, এরপরে আপনি ডাইভ দেবেন না, বেসিক। এবং সেখানে তিনি ভুল করছেন। এরপরে তিনি কাঁদতে কাঁদতে মারছেন, তিনি বুঝেছেন দলকে তিনি কতখানি বিপদের ভেতরে ফেলে গেলেন। আর্জেন্টিনা তখন বুঝতে পারলো যে 10 জনের দলের বিপক্ষে তাদের সুযোগ আছে। তার আগে তো সুইসরা পুরো ম্যাচ কন্ট্রোল করছে, তারা আক্রমণ করে যাচ্ছে, এবং আর্জেন্টিনা আরও একবার শেকি হয়ে গেছে। এরপরেও 10 জনের দলের এগেনস্টে আর্জেন্টিনা সুবিধা করে উঠতে পারে নাই। প্রোতাগনিস্তা বলে একটা ব্যাপার আছে, সেই প্রোতাগনিস্ট বা প্রোতাগনিস্তা যাই বলেন না কেন, সেটা আর্জেন্টিনা হতে পারে নাই, বরং সুইজারল্যান্ডে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে। আর্জেন্টিনার হতাশা ওই জায়গায় যে 10 জনের দলের সঙ্গে তারা ওই ম্যাচটাকে টেনে 120 মিনিট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হয়েছে। তো ওই লাল কার্ডটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট, যেহেতু আর্জেন্টিনার পরের পারফরমেন্স আপনি বিচার করতে এখন পারছেন। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে। স্কালোনির দুশ্চিন্তা, আর্জেন্টিনার দুশ্চিন্তা। আর্জেন্টিনাকে এখন দুশ্চিন্তা করতেই হবে। পর 3টা ম্যাচের ভেতরে 2টা ম্যাচ তারা 120 মিনিট পর্যন্ত খেললো। তাদের মাঝখানে
মিশরের সঙ্গে ইমোশনাল রোলার কোস্টার একটা ম্যাচ গেছে। তাদের মিডফিল্ড অনেক বেশি স্লো মনে হচ্ছে, তারা সুইজারল্যান্ডের মতো দলের সঙ্গে ম্যাচ ডমিনেট করতে পারছে না, ম্যাচ কন্ট্রোলও করতে পারছে না, এবং তাদের রাইট সাইডে ওই যে ফাঁকা জায়গায় বারবার তৈরি হচ্ছে, এটা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার খবর। আর্জেন্টিনা এর আগ পর্যন্ত যাদেরকে ফেস করে এসছে, এরপরে আর্জেন্টিনাকে আরও বড় প্রতিপক্ষ ফেস করতে হবে সেমিফাইনালে গিয়ে। এর আগে লিওনেল স্কালোনি বারবার যে দোটানায় পড়ছেন, তিনি তার সিস্টেমে পরিবর্তন আনছেন না। লেয়ান্দ্রো পারেদেসকে তিনি খেলাচ্ছেন গত আগের ম্যাচ থেকে, এবং তাকে নামিয়ে এরপরে মিডফিল্ডটা একটু সলিড বানানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে কোনো কিছুতেই আর্জেন্টিনা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। এখন আর্জেন্টিনার কাছে সমাধান কি, এবং লিওনেল স্কালোনিকে সম্ভবত সমাধান খুঁজতে হবে এই ম্যাচেই, অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষেই। এই ছাড়া আর্জেন্টিনার সামনে আর কোনো উপায় নাই। এই যে মেসি নির্ভরতা অবশেষে গিয়ে কমলো, মানে আলভারেজ ম্যাচটা বের করলেন বা লাউতারো মার্তিনেজ ম্যাচটা বের করলেন, কিন্তু কেউই 90 মিনিটের ভেতরে ম্যাচটা বের করতে পারেন নাই। হিসাবে 90 মিনিটের ভেতরে আর্জেন্টিনার ম্যাচটা বের করতে পারা উচিত ছিল 10 জনের দলের এগেনস্টে স্পেশালি, কিন্তু সেটা তারা পারেন নাই। এবং লিওনেল মেসি নির্ভরতা এতই বেশি হয়েছে যে আর্জেন্টিনা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে লিওনেল মেসি নকআউট ফেজে গোল না করলে আর্জেন্টিনার বিদায় হয়ে যায়, এই পুরনো কথাটা আরও একবার ফিরে আসছিল। মানে মেসি তো গত বিশ্বকাপের সবগুলো নকআউট স্টেজে গোল করেছেন, এবং লিওনেল মেসি সবশেষ নকআউট স্টেজে গোল করতে পারেন নাই বিশ্বকাপে 2018 সালে ফ্রান্সের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচে। সেই ম্যাচে আর্জেন্টিনা বাদ পড়েছিল। তারও আগে 2014 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনা সেই ম্যাচে হেরেছিল। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা নকআউট ফেজের ম্যাচ জিততে পারে না, এই কথাটা অবশ্যই ভুল প্রমাণিত করতে হলো যখন এই দুজন মিলে গোল করলেন, বা স্পেশালি আলভারেজ গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিলেন। অর্থাৎ এই মেসি নির্ভরতা কমানোর সময় আর্জেন্টিনার সামনে এখন পুরোপুরি এসে গেছে। গোটা দলকে নিয়ে ভাবার সময় এসছে আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনা এই ম্যাচের পরেও উদযাপন করেছে। তাদের ওই বাঁধ ভাঙা উদযাপন চলেছে। আর্জেন্টিনা সেমিফাইনালে আরও একবার উঠেছে। এই নিয়ে তারা ইতিহাসে 6 বার বিশ্বকাপের সেমিফাইনালে, কিন্তু তারা যদি বিশ্বকাপ টানা 2বার জিততে চায়, যেটা প্রচণ্ড কঠিন কাজ, ইতিহাসে মাত্র 2বার এমন ঘটনা ঘটেছে, সেই কাজ আর্জেন্টিনাকে করতে গেলে আর্জেন্টিনাকে অবশ্যই সম্ভবত ভাবতে হবে, এবং এই একই সিস্টেম আর্জেন্টিনাকে ফল নাও দিতে পারে, সেটা বারবার এই প্রতিপক্ষরা আর্জেন্টিনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছে। এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি। নাম্বার 4, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ আপনি দেখতে যাচ্ছেন, একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। ইংল্যান্ড আর আর্জেন্টিনার বিশ্বকাপের ম্যাচ আপনি দেখবেন 2002 সালের পরে এই প্রথম। ইংল্যান্ড আর আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল 2005 সালে একটা ফ্রেন্ডলি ম্যাচে। তখন ইংল্যান্ডের স্ট্রাইকিং পজিশনে খেলতেন মাইকেল ওয়েন, আর তার সঙ্গে ছিলেন ওয়েইন রুনি। আর লিওনেল মেসি তখনও ছিলেন না আর্জেন্টিনা দলের নিয়মিত কেউ। আর্জেন্টিনা আর ইংল্যান্ডের এতদিন পরে দেখা হতে যাচ্ছে, লিওনেল মেসির প্রথম দেখা ইংল্যান্ডের বিপক্ষে। অথচ একবার খেয়াল করে দেখুন যে এই ইংল্যান্ড আর্জেন্টিনার কত বড় প্রতিপক্ষ, যাদের বিপক্ষে কখনও লিওনেল মেসির খেলাই হয় নাই। সম্ভবত গল্পটা এভাবেই লেখা ছিল যে লিওনেল মেসি বিশ্বকাপে অথবা তার ক্যারিয়ারে একবার না একবার ইংল্যান্ডকে ফেস করবেন। ইংল্যান্ড আর্জেন্টিনার ঐতিহাসিক প্রতিপক্ষ, সেই 1986 বিশ্বকাপের কথা একবার মনে করে দেখুন। দিয়েগো মারাদোনা হয়ে শুরু করা। দিয়েগো মারাদোনা যখন ওই 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারালেন, এরপরেই তো এত কথা ইংল্যান্ড আর আর্জেন্টিনার। তারও আগে থেকেই কথা চলছিল ওই যে ফকল্যান্ড যুদ্ধ, বিখ্যাত বা কুখ্যাত ফকল্যান্ড যুদ্ধ। এরপরে ওই ম্যাচে দিয়েগো মারাদোনা কয়েক মিনিটের ব্যবধানে করলেন 2 রকম গোল। ভিএআর তখন ছিল না, হলে পরে একটা গোল বাতিল হতো, আর একটা গোল ইতিহাসের সেরা গোল হিসেবে সব সময় সেটা বিবেচিত হবে। আর্জেন্টিনা ফ্যানরা এখনও উদযাপন করে যাচ্ছেন, সেই 86 থেকেই তারা উদযাপন করছেন। এই উদযাপন এখন ইংল্যান্ড থামাতে চাইবে, যদিও তারা বিশ্বকাপে এই উদযাপন থামিয়েছে। এরপর আমাদেরকে যেতে হবে 1998 সালে। 98 বিশ্বকাপেও আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের দেখা হয়েছিল। সেই ফেমাস রেড কার্ড যেটা ডেভিড বেকহ্যাম দেখেছিলেন, আর দিয়েগো সিমিওনেকে ফাউল করা হয়েছিল। সিমিওনে আর এই ডেভিড বেকহ্যামের সম্পর্ক আরও পড়ে গেছে। 2002-এও আরও একটা গল্প আছে। তবে 98 সেই ম্যাচে, অর্থাৎ রাউন্ড অফ 16 ম্যাচে শেষ ম্যাচ টাই ব্রেকারে 4-2 গোলে আর্জেন্টিনা জিতেছিল। ওখানেও আরও একবার এই দুই প্রতিপক্ষের ঝাঁজ দেখা গিয়েছিল। এরপরে 2002 বিশ্বকাপে গ্রুপ স্টেজে এই দুই দলের দেখা হয়েছিল। ইংল্যান্ড তখন হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। গোল করেছিলেন আর কেউ নয়, ডেভিড বেকহ্যাম।
আর আর্জেন্টিনা ওইবার গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল, পরে গিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল। আর এই 2026 সাল লিওনেল মেসিকে দাঁড় করিয়ে দিচ্ছে সেই ইতিহাসের সামনে। 1986-তে মারাদোনা যে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিলেন, 2026 সালে লিওনেল মেসি সেই ইতিহাসের সামনে। মারাদোনা হয়ে ওঠার শুরু যে ম্যাচ থেকে লিওনেল মেসির শেষ ম্যাচ কি সেটা হবে, কথা হচ্ছে সেটা। এবার পয়েন্ট নাম্বার 5, এইটা নিয়েই লিওনেল মেসি আর বিশ্বকাপ, একটা করে ম্যাচ যায় আর লিওনেল মেসির বিদায় হবে কিনা এমন শঙ্কায় সবাইকে পড়তে হয়। সেটা শুধুমাত্র যে সমর্থকেরা পড়েন তা না, সাংবাদিকেরাও পড়েন। মানে এই যে ম্যাচ আমরা কভার করছি, এখানের প্রেস বক্সে প্রতিদিনই যখন আর্জেন্টিনা বিপদে পড়ে তখন ওই একটাই কথা ওঠে যে এটাই কি লিওনেল মেসির শেষ ম্যাচ হতে চলেছে, লিওনেল মেসিকে আসলে বিদায় নিচ্ছেন, বিদায় নিতেও আর্জেন্টিনা আর লিওনেল মেসির বিদায় যেন হয় না। এবার তারা পড়েছে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে, ইংল্যান্ডের সঙ্গে। আপনি বলতে পারেন যে এর আগের প্রতিপক্ষগুলোর বিপক্ষে আর্জেন্টিনা তো জেতারই কথা ছিল। আর্জেন্টিনা ও পাশের ব্র্যাকেটে পড়েনি, আর্জেন্টিনা এ পাশের ব্র্যাকেটে পড়েছে। আর্জেন্টিনার কপাল হয়তো ভালো যে কলম্বিয়াকে তাদের ফেস করতে হয় না, আর্জেন্টিনার কপাল হয়তো ভালো যে পর্তুগালের মতো দলকে তাদেরকে ফেস করতে হয় না। তারা আরও আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে অন্যান্য দলের কাছে হেরে। লিওনেল মেসি যদি ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন, সেটা আর্জেন্টিনার জন্য একটা আঘাত, লিওনেল মেসির জন্য হয়তো একটা আঘাত, কিন্তু তারপরও এই ব্যাপারে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে লিওনেল মেসি যখন বিদায় নেবেন তিনি আসলে রাজা হয়ে বিদায় নেবেন। এটার নিশ্চয়তা পাওয়া গেছে 2022-এর বিশ্বকাপে। এবং এই স্টেডিয়ামে ম্যাচ শেষে আমরা যাদের সঙ্গে যতবার কথা বলেছি তারা সবাই আসলে মেসির গুণগানই গাচ্ছেন। মেসি এই ম্যাচে আহামরি তেমন কিছু করতে পারেন নাই, কিন্তু তারপরও এই বিশ্বকাপ লিওনেল মেসিকেই সেলিব্রেট করছে। যখন ম্যাচ শেষ হয়েছে যে গানটা আর্জেন্টাইন সমর্থকরা ধরছেন সেটাও লিওনেল মেসিকে নিয়ে। আমরা বাংলাদেশ সমর্থকদের সঙ্গে কথা বলছি, সেটাও লিওনেল মেসিকে নিয়ে। আর্জেন্টিনার এই ম্যাচে একটা বিশেষ জায়গা আজ বাংলাদেশ পেয়েছিল। সাধারণত আর্জেন্টিনার একটা সাইডে গ্যালারিতে যারা থাকেন তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকেই টিকিটটা সরাসরি কেনেন এবং ওই জায়গায় ড্রামস বা আরও সব বাদ্যযন্ত্র নিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা প্রবেশ করেন। তারা সারাক্ষণ গান গেয়ে যান, ম্যাচ শেষেও তারা গান গান। আর্জেন্টিনা জিতলে, ম্যাচ শেষ হলে তারা চলেও যান না, বহুক্ষণ ধরে ওখানে তারা থেকে যান। ওই জায়গায় সাধারণত থাকে আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার বিভিন্ন স্থানের পতাকা, যে যেখান থেকে এসেছেন সেই জায়গার পতাকা। কিন্তু আজ ওখানে স্থান পেয়েছে একটা বাংলাদেশের পতাকা এবং আর্জেন্টাইন ভক্তদের একটা অংশ ওই বাংলাদেশের পতাকা নিয়ে এসছেন, বাংলাদেশের ওই পতাকা তারা রেখেছেন। এই যে আর্জেন্টিনার বাংলাদেশের বন্ধুত্বের কথা সবসময় বলা হয়, বা বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের একটা বিরাট অংশ, বাংলাদেশের আর্জেন্টিনার এই বন্ধুত্ব আস্তে আস্তে মাঠ পর্যন্ত চলে গেছে। এবং যেখানে গিয়ে আর্জেন্টিনার প্লেয়াররা শেষমেশ উদযাপন করেছেন সেমিফাইনালে ওঠার, সেটা ওই জায়গাটাই যেখানে বাংলাদেশের পতাকাটাও ছিল। এই দুই পক্ষের এই ভালো দিন আর কতদিন কন্টিনিউ করবে সেটাই এখন দেখার পালা। সেমিফাইনালেই শেষ হচ্ছে নাকি সেমিফাইনালে পরে আর্জেন্টিনা আরও এক ধাপ যাচ্ছে? আর্জেন্টিনা ভক্তরা চাইবেন ফাইনাল পর্যন্ত যেতে, লিওনেল মেসি চাইবেন বিশ্বকাপে আরও একটা ফাইনাল খেলতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.